জ্যাঙ্গো আনচেন্ড এই মুভিটির কথা কি আপনাদের মনে আছে? কিন্তু আজকে আপনাদের মনে পড়বে আমির জ্যাঙ্গোর কথা। কারণ আমির জ্যাঙ্গোর একটি অনবদ্য সেঞ্চুরির কারণে বাংলাদেশের জয়ের স্বপ্নটা আজকে বৃথা হয়ে গেল। বাংলাদেশ কিন্তু স্কোরবোর্ডে আজকে ভালো রান করেছিল। মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, সৌম্য সরকার এবং আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের রানের উপর ভর করে কিন্তু আমরা 321 রান করেছিলাম। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের রান তাড়া করাটাও কিন্তু এত সহজ ছিল না। 4 ওভার 4 বলে 31 রানে 3 উইকেট পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। সেখান থেকে কিভাবে ওয়েস্ট ইন্ডিজ 25 বল হাতে রেখে 322 রানের টার্গেটটি অ্যাচিভ করে ফেললেন, চলেন সেই ঘটনাটা আপনাদেরকে জানিয়ে আসি। প্রথমে যদি বাংলাদেশের স্কোরবোর্ডটি একটু দেখি, তখন আপনারা বুঝতে পারবেন কার ভূমিকা কেমন ছিল। সৌম্য সরকার 73 বলে 73, যদিও প্রথম বলে তার ডাক হওয়ার সুযোগ ছিল, কিন্তু কপাল করে তিনি 73 বলে 73 রান করতে পেরেছেন। আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ আজকে 73 বলে 77 রান করেছেন। তার স্ট্রাইক রেট আজকে যথেষ্ট পরিমাণ ভালো ছিল, তার ইন্টেন্টও খুব ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি রান আউট হয়ে ফিরে যান। তিনি যদি ডাইভ দিতেন তাহলে হয়তো তিনি রান আউট হতেন না। মাহমুদুল্লাহ ওল্ড হর্স 63 বলে 84 রানের একটি অনবদ্য ইনিংস। এজ ইজ জাস্ট এ নাম্বার, তিনি আজকে সেটি আবারও প্রমাণ করে দিলেন। তা না হলে 38 বছর বয়স্ক একজন মানুষ কীভাবে এত দুর্দান্ত পারফরমেন্স দিতে পারে মাঠে, বুঝতেই পারতেছেন। জাকের আলী, যার প্রতি এখন আমাদের সবচেয়ে বেশি ভরসা। আমার মনে হয় বাংলাদেশের পরবর্তী প্রজন্মের যদি ব্যাটিং পাওয়ার হিটার বা সুপারস্টার কেউ হয়, তাহলে জাকের আলী হওয়ার বিরাট একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু তার ব্যাটিং স্কিল একটু পরিবর্তন করতে হবে। অফ স্ট্যাম্পের বাইরের বল কিন্তু তাকে প্রায় দেখা যায় যে টেনে হিস্ট্রে লেগ সাইডে মারার একটা প্রবণতা তার রয়ে গেছে। কিন্তু সেগুলো যদি সে একটু পরিবর্তন করে, অফসাইডের বলগুলোকে যদি সে গালের উপর দিয়ে বা কাবারের উপর দিয়ে কিংবা লং অফের উপর দিয়ে যদি বলগুলো খেলার চেষ্টা করতো, তাহলে কিন্তু তার স্কিল আরও বেড়ে যায় এবং তার স্কোর করার ক্ষমতাও বেড়ে যায় এবং অ্যাজ এ ব্যাটসম্যান তার পরিধিটাও বেড়ে যায়। সে যদি এটা না করতে পারে, তাহলে কিন্তু বলাটা কিন্তু তার দুর্বল সাইড বের করে ফেলবে এবং তাকে কোণঠাসা করে ফেলবে। আমি ব্যক্তিগতভাবে বলবো যে জাকের আলীকে একটু প্র্যাকটিস করা উচিত, অফসাইডের বলগুলোকে কীভাবে একটু ভালোভাবে খেলা যায়। আপনারা তো স্কোরবোর্ড দেখেছেন, তানজিদ হাসান ডাক, লিটন কুমার দাস ডাক। তানজিদ হাসান পুল শট মারতে যেয়ে আউট হয়ে গেলেন। ইনিংসের এত শুরুতে এত অ্যাটাকিং খেলার কি দরকার ভাই? আলজিরো জোসেফের মতো একজন ওয়ার্ল্ড ক্লাস বলার যখন আপনাকে শর্ট লেংথে বল করতেছে এবং আপনার বুকের উপর বল চলে আসতেছে, আপনি বল না দেখে আপনি পুল শট খেলতে যাচ্ছেন, এটা আপনার উচিত হয়নি। আপনি যেহেতু ভালো ফর্ম ক্যারি করতেছেন, তাও আপনাকে একটু দেখে শুনে খেলা উচিত ছিল, তাহলে হয়তো বা দলের বিপর্যয়টা নাও করতে পারতো। লিটন কুমার দাসকে নিয়ে কি বলবো, এই বছর তিনি 5টি ম্যাচ খেলেছেন, তার টোটাল সংগ্রহ হচ্ছে 6টি রান, সর্বোচ্চ রান 4 এবং সর্বমোট বল খেলেছেন 33টি। আপনারা বুঝতেই পারতেছেন তিনি কোন ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি আবার টি20 ক্যাপ্টেন। আমার উচিত তাকে কিছুদিনের জন্য বিশ্রাম দেওয়া হোক। তিনি এমনিতেই বিশ্রামে চলে যাবেন, কারণ আমাদের রেগুলার কিছু প্লেয়ার রয়েছে, যেমন আমাদের ক্যাপ্টেন শান্ত, মুশফিকুর রহিম, আমাদের ইয়াং রাইজিং স্টার তহিদ হৃদয়। তারা যখন দলে কামব্যাক করবে, হয়তো বা লিটন কুমার দাসের প্লেইং 11-এ কোনো জায়গা হবে না। আফিফ হোসেন আজকেও বাজি শট খেলে আউট হলেন। দলের যখন একটি বিপর্যয় ঘটলো, তখন তাকে দেখে শুনে খেলা উচিত ছিল। তিনি দায়িত্ববোধ নিতে চান না, এটা হচ্ছে তার একটা বড় সমস্যা। আমার মনে হয় না তিনিও দলে স্টে করতে পারবেন। অন্যান্য প্লেয়াররা যখন আসবে, লিটন কুমার দাসের সাথে মনে হয় তারও দল থেকে বের হয়ে যেতে হবে। সৌম্য সরকার 73 বলে 73, মেহেদী হাসান মিরাজ 73 বলে 77, মাহমুদুল্লাহ 63 বলে 84, জাকের আলী 57 বলে 62। এ হচ্ছে বাংলাদেশের ব্যাটিংয়ের উল্লেখযোগ্য রান। তাদের উপর ভর করেই বাংলাদেশ 321 রান করতে পেরেছিল। এমন কি হলো, 321 রান করার পরও আজকের ম্যাচটা আমরা জিততে পারলাম না। ব্র্যান্ডন কিং দুর্দান্ত ফর্মে রয়েছেন, তিনি 15 রানে আউট হয়ে গেলেন। একটি মিক্স কমিউনিকেশনের মাধ্যমে রান আউট হয়ে গেলেন। এরপর হাসান মাহমুদ এবং নাসুম আহমেদের চতুর বোলিংয়ের ট্র্যাপে 2 উইকেট টপ করে পড়ে গেল। ওয়েস্ট ইন্ডিজের রান তাড়ার বিষয়টি কিন্তু এতটা সহজ ছিল না। 4 ওভার 4 বল, দলের সংগ্রহ 31 রান, উইকেট পড়ে গেল 3টি। কিভাবে? তাই তাদের 31 রানে 3 উইকেটের পতন পড়ে যায়। 3 উইকেট পড়ে যাওয়ার পর ক্রিজে আসেন রাদারফোর্ড। বুঝতেই পারতেছেন যে রাদারফোর্ডের নাম শুনলে কেমনটা মনে হচ্ছে। প্রথম ম্যাচে তিনি একটি অনবদ্য শতক জুড়ে দিয়েছিলেন। তিনি আজকের ম্যাচেও দুর্দান্ত খেলতেছিলেন। তার শর্ট সিলেকশনগুলো দুর্দান্ত ছিল। অফসাইডে যে শটগুলো তিনি খেলেছেন, সবগুলো ক্রিস্পি শট ছিল। তার খেলা দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না যে আজকেও তিনি শতক ছাড়া মাঠ ছাড়বেন। কিন্তু তাসকিনের বলে তাকে আউট হয়ে ডাগআউটে ফিরে যেতে হয়। তখন দলের সংগ্রহ 86 রানে 4 উইকেট। তখন ক্রিজে আসেন আমির জ্যাঙ্গো, যে কিনা ডেবু ম্যাচে 104 রানের একটি অনবদ্য ইনিংস খেলে দেন। বুঝতেই পারতেছেন যে কিনা প্রথম রান নেওয়ার জন্য মরিয়া ছিল, সে সেঞ্চুরি করে দিল। প্রথম রানটি নেওয়ার সময় তার কিন্তু রান আউটের একটি বিরাট সুযোগ ছিল। আপনারা যদি তার খেলা দেখে থাকেন, তাহলে কোনোভাবে আপনারা বুঝতে পারবেন না সে ডেবু ম্যাচ খেলতেছে। সে খুবই সলিড একটি ইনিংস খেলেছে। তার খেলা যদি আপনারা দেখতেন, তাহলে বুঝতেই পারতেন যে তার শর্ট সিলেকশনগুলো খুব দুর্দান্ত ছিল। তো সে ডিজার্ভ করে যে ডেবু ম্যাচের সেঞ্চুরি। প্রত্যেকটা ব্যাটসম্যানের এটা একটা স্বপ্ন। তার এই স্বপ্নটি আজকে পূর্ণ হয়েছে, সে ডেবু ম্যাচে সেঞ্চুরি করতে পেরেছে। ব্যক্তিগতভাবে আমি তাকে অভিনন্দন জানাতে চাই, যদিও বাংলাদেশের হারের পেছনে তার লম্বা একটি হাত রয়েছে। কেসি কাটলি, ওনার কথা একটু না বললে না হয়। 88 বলে 95 রানের একটি অনবদ্য ইনিংস খেলেছেন, ঝড়ো ইনিংস বলা যায়। তাসকিন আহমেদ যখন রাদারফোর্ডকে আউট করে দেন,
তখন কিন্তু পুরো খেলার দায়িত্ব কেসি কাটলি নিয়ে নেন। তার শর্ট সিলেকশনগুলো ছিল দুর্দান্ত। অফ সাইডে যে শটগুলো তিনি খেলেছেন, কাভার ড্রাইভ বলেন, পয়েন্টের উপর দিয়ে বলেন, লেগ সাইডে বলেন, প্রত্যেকটা শট ছিল দুর্দান্ত। 32 ওভারের পরে যখন একটা পানি বিরতির ব্রেক হয়, এরপরে রিশাদ খান বোলিংয়ে আসে। রিশাদ খান যখন বোলিংয়ে আসে, প্রথম বলে আমির জাঙ্গুর একটি ক্যাচ মিস হয়ে যায়, কিন্তু দ্বিতীয় বলে রিশাদ খান কেসি কাটলিকে আউট করে দেন। 88 বলে 95 রানে দুর্দান্ত ইনিংস, দুর্ভাগ্যক্রমে তার সেঞ্চুরিটি মিস হয়ে যায়। কেসি কাটলির আউটের মাধ্যমে আমাদের কাছে মনে হচ্ছিল যেন একটু জয়ের সম্ভাবনা আমরা দেখতে পাবো, কিন্তু সেটি আমরা আর দেখতে পেলাম না। কেন দেখতে পেলাম না? মতির কারণে। মতি 31 বলে 41 রানে আরেকটি ঝড় ইনিংস খেলেছেন। তার সাথে তো আজকের ম্যান অফ দ্য ম্যাচ আমির জাঙ্গু তো ছিলেনই। মতি এবং আমির জাঙ্গু একটা দুর্দান্ত পার্টনারশিপে বাংলাদেশের পরাজয়টি সুনিশ্চিত হয়ে যায়। তো বুঝতেই পারতেছেন কিভাবে বাংলাদেশের পরাজয়টি ঘটে গেল। এক নজরে যদি আমরা ওয়েস্ট ইন্ডিজের স্কোর কার্ডটি একটু দেখে নিই, তখন আমরা বুঝতে পারবো যে কে কত রান করেছে এবং কে কত বলে রান করেছে। আমরা সেই সাথে আমরা দেখে নিতে চাই বাংলাদেশের বোলিং স্কোর কার্ডটি। এখানে হাসান মাহমুদ 8 ওভারে 52 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। নাসুম আহমেদ 7 ওভারে 56 রান 1 উইকেট। মেহেদী হাসান মিরাজ 10 ওভারে 67 রান 0 উইকেট। তাসকিন আহমেদ 9 ওভারে 49 রান 1 উইকেট। রিশাদ হোসেন 8 ওভার 5 বল 69 রান 2 উইকেট। আফিফ হোসেন 2 ওভার 19 রান 0 উইকেট। সৌম্য সরকার 1 ওভার 6 রান 0 উইকেট। বুঝতেই পারতেছেন আমরা এখানে 7 জনকে বলার খেলেছি, কিন্তু প্রপার 5 জন বলারই কিন্তু যথেষ্ট। এই ধরনের ফ্ল্যাট উইকেটে 7 জন বলার আপনি ট্রাই করতে পারবেন, কিন্তু কাজে লাগাতে পারবেন না। আমার মনে হচ্ছে না রিশাদ হোসেন বাংলাদেশের ওডিআই ফরম্যাটে 50 ওভার খেলার উপযুক্ত, কারণ উনি টি20 ফরম্যাটে ভালো করবেন এটা নিঃসন্দেহে। 50 ওভারের খেলায় লেগ স্পিন বলারদের এখন বর্তমানে একটু চান্স কম দলের সুযোগ পাওয়াটার। আম্পায়ার কল নিয়ে একটু কথা বলতে চাই। নাসুম আহমেদ কেসি কাটলিকে একটি বল করেছিলেন, ওই বলে তিনি একটি সুইপ শট মারার চেষ্টা করেছিলেন, ওই বলটি প্যাডে গিয়ে লাগে, আম্পায়ার নট আউট দেয়। বাংলাদেশে যখন রিভিউ নেয় তখন দেখা গেল জাস্ট ক্লিপ পড়ে গিয়েছিল, কিন্তু আম্পায়ার যদি সেটা আউট দিত সেটি কিন্তু আউট হয়ে যায়। এখানে একটা জিনিস আপনাদের পরিষ্কার করা উচিত যে অনফিল্ড আম্পায়ারের এত প্রাধান্য দেওয়ার কী দরকার যদি আমরা থার্ড আম্পায়ারের কাছে সর্বশেষ যেতেই হয়। 2014 সালের পর এই প্রথম বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হলো, তো এটি বাংলাদেশের জন্য অনেক দুঃখজনক। সেই সাথে বাংলাদেশে আর কোনো ওডিআই ম্যাচ নেই চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্বে, তো এটি একটি আমাদের জন্য একটি বাজে একটি ফিডব্যাক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের স্কোয়াডে কিছু কি প্লেয়ার যুক্ত হবে, যেমন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তহিদ হৃদয়, মোস্তাফিজ, এমনকি সাকিব আল হাসানও যোগ হতে পারে। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কিন্তু শর্ট বল খেলে অভ্যস্ত না, মানে বাউন্স বলের কথা বলতেছি। আমরা যখন বাউন্স বল দেখি যেন আমাদের লুবে যেন আমরা ট্র্যাপে না পড়ে যাই, যেন আমরা ছক্কা মারতে যাই, যেন আমরা ক্যাচ দিয়ে না বসে। আজকে কিন্তু দুটি এরকম আউট হয়েছে, তানজিদ হাসান এবং আফিফ আহমেদ, তারা দুজনে কিন্তু পোল শট মারতে যেয়ে আউট হয়েছেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। তো বাংলাদেশের জন্য অগ্রিম শুভকামনা রইল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। ধন্যবাদ সবাইকে।